Class 7, open at page 136. At the bottom of the page, there is a paragraph in a box with the heading tidbits. এই পাতাটার নিচের দিকে একটা প্যারাগ্রাফ রয়েছে, তার শিরোনাম রয়েছে, হেডলাইন রয়েছে টিডবিটস। এই টিডবিটস কথাটা হলো একটা প্লুরাল নাউন, এর সিঙ্গুলার হলো টিটবিট, TITBIT। তো এর মানে হলো যে ছোটোখাটো মুখরোচক খাবার, যে when you are out with your puppy, keep some tidbits with you। কুকুর নিয়ে বাইরে বেড়াতে গেলে তাকে খেতে দেওয়ার জন্য ছোটোখাটো খাবার, ধরো বিস্কুট ইত্যাদি রাখা উচিত। এই কথাটার অন্য মানে হলো দ্য স্মল ইনফরমেশন। তো তাহলে এখানে সেই তথ্যর কথাটাই বলা হচ্ছে, যে অন্য আর একটা তথ্য রিলেভেন্ট টু দিস চ্যাপ্টার, কারণ এখানে পেস্টিসাইড নিয়ে কথা হচ্ছিল। তাহলে ওই যে at the bottom of the page the paragraph describes the danger of using DDT as pesticide. You may have heard about the famous book Silent Spring by Rachel Carson. র্যাচেল কারসন বলে এক লেখিকা, তিনি নিঃশব্দ বসন্ত বা নীরব বসন্ত বলে একটি বই লিখেছিলেন, সাইলেন্ট স্প্রিং, বিখ্যাত বই। She for the first time warned the world about the danger of using DDT as pesticide. ডিডিটিকে কীটনাশক দ্রব্য হিসেবে ব্যবহারের বিরুদ্ধে তিনি প্রথম বিশ্বকে সচেতন করেছিলেন। It has been found that a breakdown product of DDT makes the egg shell of birds and tortoise thin and brittle. Naturally, DDT breaks down very slowly. Its stability is prolonged. It has a prolonged stability. However, when it breaks down, its breakdown products makes the egg shell of birds and tortoise thin and brittle. মানে পাখি এবং কচ্ছপরা যে ডিম পাড়ে তার বাইরে একটা খোল আছে, তোমরা হাঁসের ডিম, মুরগির ডিম খেয়েছো, একটা ক্যালসিয়াম কার্বনেট তৈরি একটা খোলক আছে যার মধ্যে ডিমটা থাকে। খোলকটা যদি পাতলা হয়ে যায়, তাহলে যখন সেই পাখিরা বা কচ্ছপেরা সেই ডিমটা নিয়ে হ্যান্ডেল করবে বা তা দেবে, তখন সেই ডিমটা ভেঙে যাবে। তার ফলে তার থেকে আর পাখির সৃষ্টি হবে না। এমনি করে অনেক পাখি বিলুপ্ত হয়ে গেছে বা তাদের পপুলেশন কমে গেছে। The eggs break into pieces as the birds sit on them during incubation. ইনকুবেশন তোমরা দেখেছো বিভিন্ন জায়গায়, যদি পুরনো বাড়ি, তোমাদের স্কুলেও দেখেছো, পায়রার খোপ আছে বিভিন্ন জায়গায়, সেখানে ডিমের ওপর তা দিয়ে বসে আছে। তা দেওয়া, তা মিনস তাপ, হিট ফ্রম দ্য বডি of the parent bird that is transferred to the egg, so that the egg develops into an embryo, and finally the young bird comes out of the egg. Hatching takes place. তাহলে সেই যে যখন সিটিং হয়, মানে ইনকিউবেশন, তা দেওয়ার সময় যখন সিট করে বার্ডটা পসে ডিমটার উপরে, ডিমটা ভেঙে যায়। দি পেস্টিসাইডস হ্যাভ অ্যাডভার্স এফেক্টস অন
honeybees, silkworm, and different types of birds, মৌমাছি, হচ্ছে যে সিল্কওয়ার্ম তৈরি করা যে পলু পোকা, এবং বিভিন্ন ধরনের পাখির ওপরে ক্ষতিকর প্রভাব আছে এই পেস্টিসাইডগুলোর। সো দি অথার apprehends that in future spring will be silent without chirping of birds all around. সেজন্য লেখিকা তিনি আশঙ্কা করেছিলেন, অ্যাপ্রিহেন্ড করেছিলেন, যে ভবিষ্যতে বসন্ত হয়তো আসবে, কিন্তু পাখির কুজন শোভিত বসন্ত নয়। পাখির ডাক বসন্তে খুব শোনা যায়, কিন্তু তার আশঙ্কা ছিল যে পাখি হয়তো নীরব হয়ে যাবে, পাখির যাত্রা শেষ হয়ে যাবে। When consumed with food, the pesticides also create different types of diseases in human body. খাদ্যের সঙ্গে ডিডিটি খেলে মানুষের শরীরেও নানা রকম রোগ সৃষ্টি হয়। টুডে ইন মেনি কান্ট্রিজ ডিডিটি ইজ এ ব্যান্ড, ডিডিটি ইজ এ ব্যান্ড লেখা আছে, এটা বাদ যাবে, ভুল ছাপা। ডিডিটি ইজ ব্যান্ড এজ এ পেস্টিসাইড। পেস্টিসাইড হিসেবে ডিডিটির ব্যবহার বন্ধ হয়ে গেছে অনেক দেশে। আমাদের দেশে এখনও চলে, বাট ইন মোস্ট কান্ট্রিজ ডিডিটি ইজ নট used as a pesticide, and therefore spring comes every year, but the chirping of birds are also heard in the spring. Spring has not become silent because we have been conscious about the adverse effects of DDT and therefore have stopped using it. But unfortunately in our country, sometimes DDT is used to kill mosquitoes. However, in the next page, at page 137, পরের পাতায় যাও, 137 পাতা, তাহলে বাংলা মিডিয়ামে ছেলেদের বলি যে ডিডিটির প্রভাবে ডিমের খোল যেটা আছে ক্যালসিয়াম কার্বনেটের, সাদা ডিমটা তোমরা দেখো, তার খোলকটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, CaCO3 দিয়ে তৈরি। আরও অনেক ম্যাটেরিয়াল আছে, তার কম্পোজিশনটাই হলো ক্যালসিয়াম কার্বনেট। ডিডিটি প্রয়োগ করলে, কীটনাশক হিসেবে ডিডিটি যদি শস্যে প্রয়োগ করা হয়, তাহলে সেই খেতে যে সমস্ত পোকা টোকা থাকবে সেগুলোকে পাখিরা খায়, তার ফলে পাখির শরীরে ডিডিটি প্রবেশ করবে এবং পাখির যে ডিমের খোলকটা পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে ডিমে যখন তা দিতে যাবে পাখিটা, তোমরা জানো যে ডিম পাড়ার পর পাখি সেটা তা দেয়, তা মিন্স তাপ, শরীর থেকে তাপ দেয়। তো ওইটাকে ডিমটাকে এমনভাবে শরীরের কাছে রাখে যে শরীরের, আর পাখির টেম্পারেচার, গায়ের টেম্পারেচার এমনিতেই বেশি, সুতরাং শরীর থেকে তাপটা চলে যায় ওই ডিমের মধ্যে, ডিমটার মধ্যে একটা পাখি তৈরি হয়ে যায় এবং বেরিয়ে আসে পাখির হচ্ছে যে এটা বেরিয়ে আসে, বাচ্চাটা। তো যদি ডিমের খোলকটা যদি পাতলা হয়ে যায়, যখন তা দেওয়া হয় তখন খোলকটা ভেঙে যায়, তার ফলে এইভাবে বহু পাখি নষ্ট হয়ে গেছে, তাদের পপুলেশনও কমে গেছে। তো এই আশঙ্কাটা তখন লেখিকা র্যাচেল কার্সন ইন হার বুক সাইলেন্ট স্প্রিং। কিন্তু পরবর্তীকালে মানুষ যখনই বুঝতে পেরেছে যে ডিডিটির উপকারিতা, তখনই ডিডিটি ব্যবহার বন্ধ করে দিয়েছে। অনেক দেশে নিষিদ্ধ হয়ে গেছে, আমাদের দেশে এখনও অল্প বিস্তর চলে মশা মারবার জন্য, বন্ধ হওয়া উচিত। নাও ইন দ্য নেক্সট পেজ, কসমেটিক্স অ্যান্ড পারফিউমস। আমরা যে সমস্ত সেন্ট এইসব ব্যবহার করি না, লিপস্টিক, মুখে মাখার ক্রিম, বডি লোশন, এইসব, এগুলো হচ্ছে কসমেটিক্স। আর পারফিউম হলো সেন্ট, বডি স্প্রে, এইসব। তো দ্য পিকচার্স অফ সাম অফ ইউর ফ্যামিলিয়ার থিংস আর গিভিন বিলো। দেখো কতগুলো জিনিসের ছবি দেখেই বোঝা যাচ্ছে যে আমরা এগুলো কী জন্য ব্যবহার করি।
shampoo, toothpaste. There is a table in the middle, সেখানে লেখা আছে নেম অফ দ্য সাবস্টেন্স, বস্তুটার নাম কি, ইউজেস, কোন কাজে ব্যবহার হয়, কতগুলো দিয়ে দেওয়া হয়েছে, কতগুলো তোমার জন্য ঘর খালি রাখা আছে, তুমি ওগুলো ফিল আপ করবে দেখে দেখে। তাই যেটা দিয়েছে, যেমন ধরো বিয়েরটা দিয়েছে শ্যাম্পু, ডিএরটা টুথপেস্ট, এগুলো কী জন্য ইউজ করা হয়? শ্যাম্পু কী জন্য? টু টু ক্লিনস হেয়ার, মানে মাথার চুল পরিষ্কার করার জন্য। টুথপেস্ট কী জন্যে? ফর ফর ক্লিনিং টিথ। বডি স্প্রে কী জন্যে? না, ফর রিমুভিং ব্যাড ওডার, ODOUR, ওডার অফ দি বডি, শরীরের যে দুর্গন্ধ তা দূর করার জন্য বডি স্প্রে, পাউডার এইসব ব্যবহার করা হয়। টুথপেস্ট দাঁত মাজার জন্য, শ্যাম্পু, এইসব জিনিসগুলোর নাম তোমরা লিখবে এবং তার ব্যবহার লিখবে। যারা বাংলা মিডিয়াম তাদের পক্ষে সহজ, যারা ইংরেজি মিডিয়াম তারা একটু চেষ্টা করবে, পারবে। তাহলে এই যে এগুলোর মধ্যে যেগুলো ক্ষতিকর সেগুলো খুঁজে বার করো। At the bottom of the page 137, there is another table, types of cosmetics and adverse effect. হেয়ার কালার ও ডাই, অনেকে চুলে রং করেন না, বয়স হয়ে গেলে চুল পেকে যায়, রং করা হয়। খোঁজ খবর নিয়ে দেখবে অনেকের চুলে রং করার ফলেতে অ্যালার্জি হয়ে যায়, রেড প্যাচেস অফ ইনফ্লামেশন হয়, মানে জ্বালা করে কুটকুট করে জায়গাটা, হ্যাঁ, লাল লাল দাগ হয়ে যায়, অ্যালার্জি বলি আমরা, ইরিটেশন হয় আর কি। পারফিউম স্প্রে অনেকে ব্যবহার করলে তাদের ব্রিদিং ট্রাবল হয়, অর্থাৎ শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যায়, এগুলো তাদেরও ওইসবে অ্যালার্জি আছে। That means there are, in the next page, that means there are many synthetic materials mixed in cosmetics which are responsible for these problems. Persons suffering from such problems should avoid them. তাহলে এই সিনথেটিক ম্যাটেরিয়ালগুলো কসমেটিক্সে মেশানো থাকে এবং এইগুলো এইসব অ্যালার্জি বা অন্যান্য সমস্যার সৃষ্টি করে। সেগুলো যাদের সমস্যার সৃষ্টি করে তাদের উচিত এগুলো অ্যাভয়েড করা। Some common medicines and their mode of action have been mentioned in the following table. আবার একটা টেবিল দেওয়া হয়েছে হলুদ রঙে, দেখো সেখানে কতগুলো কমন ওষুধ দেওয়া হয়েছে। ওইটা ওষুধের নামটা দেওয়া নাই, ওষুধের ধরন মাঝের কলমটাই দেওয়া আছে, কোন মানে ওষুধটাকে কীভাবে বর্ণনা করব আমি, কোন কোন শ্রেণীর ওষুধ। আচ্ছা, যখন আমাদের জ্বর হয়, ফিভার, তখন যে ওষুধটা দেওয়া হয় তাকে আমরা কি বলবো? অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিপাইরেটিক ড্রাগ। তার কাজ কী হবে না? জ্বর কমানো। আমরা প্যারাসিটামল খাই না জ্বর হলে, তো সেই ওইটাকে বলে অ্যান্টিপাইরেটিক ওষুধ। যদি ডায়রিয়া হয়, যদি জীবাণু সংক্রমণ, ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য যদি ডায়রিয়া হয়, তখন কি খেতে দেবে ডাক্তারবাবু? অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। অ্যান্টিবায়োটিক নামও তোমরা শুনে থাকবে, কত রকম বাজারে আজকাল অ্যান্টিবায়োটিক আছে। এদের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। অ্যান্টিবায়োটিক্স কিল ব্যাকটেরিয়া। আর কি হয়? অনেক লোকের অম্বল হয়, দেখবে সকালবেলায় উঠি ট্যাবলেট খায় অম্বলের, জিনট্যাক, র্যানট্যাক, কত রকমের সব ওষুধ আছে। সেই সব অনেকেই খেতে, গ্যাসের ওষুধ বলে, সাধারণ মানুষ বলে গ্যাসের ওষুধ ওটা। তো সেটা অ্যাসিডিটি, অম্লত্ব, খুব মানে প্রয়োজনের চেয়ে বেশি অম্ল হয় বা অ্যাসিড ক্ষরণ হয়, পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, সেটা বেশি তৈরি হয় কারো কারো। তখন ডাক্তারবাবু কোন ওষুধটা দেবেন? অ্যান্টাসিড দেবেন। অ্যান্টাসিড কীরকম? যে বোতলে গোলা ওষুধ পাওয়া যায়,
ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো চিবিয়ে খেলে তার মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এইসব আছে। তাহলে তোমরা একটু একটু কেমিস্ট্রি পড়েছো যে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, তার মানে অ্যাসিড আর হচ্ছে যে ক্ষার, এদের মধ্যে কী হবে, রিয়াকশান হবে, হয়ে লবণ তৈরি করবে। ঠিক আছে, তার ফলে কী হলো, অ্যাসিডটা নষ্ট হয়ে গেল। নিউট্রালাইজেস এক্সেস অফ গ্যাস্ট্রিক অ্যাসিড, অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিডটা নষ্ট হয়ে গেল। এবার স্মল কাটস আর ব্রুইজেস, ছিঁড়ে গেল, কেটে গেল ছোটো ছোটো, তখন আমরা কি ব্যবহার করি, একটু বলি বিটাডাইন লাগিয়ে দাও বা অন্য মলম লাগিয়ে দাও, অ্যান্টিসেপটিক বলা হয় তাকে। এটা কি করে, প্রিভেন্টস ইনফেকশন বাই মাইক্রোবস। মাইক্রোবস কাদিকে বলি, যারা খুব ছোট জীব, যাদেরকে মাইক্রোস্কোপিক্যালি দেখতে হয়, মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে, তাদেরকে মাইক্রোব বলা হয়। সেই জীবাণু, ব্যাকটেরিয়া, হচ্ছে যে ফাঙ্গাস, ভাইরাস, এরা সব, এই প্রোটোজোয়া আছে, পরজীবী আদ্য প্রাণী, এইসব জীবাণু যদি সংক্রমণ ঘটায়, তাহলে যেখানটা কেটে যায় বা ছিঁড়ে যায় সেখানটা পুঁজ হয়ে যেতে পারে, এর থেকে ইনফ্ল্যামেশন হতে পারে, জ্বর হতে পারে, সেই জন্যে ওইখানেতে ওষুধ দিতে হয়। আবার কোনো ক্ষত হলে, যদি আঘাত পেলে যদি ব্যথা হয়, পেন ডিউ টু ইনজুরি, তখন কি খেতে হয়, ডাক্তারবাবু কী দেন, পেন কিলার দেন। একটা জিনিস মনে রাখবে, ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট না করে কারো ওষুধ খাওয়া উচিত নয়, কারণ কোন ওষুধটা কার দেহে শ্যুট করবে এটা সাধারণ মানুষ জানে না। এই যে পেন কিলার যেটা খাওয়া হয়, এটা কি করে, রিডিউসেস দ্য সেন্সেশন অফ পেইন, অর্থাৎ যন্ত্রণার যে অনুভূতিটা কমিয়ে দেয়, রিডিউস করে, কমিয়ে দেয়। দ্য ড্রাগস ইউজড বাই আস আর মোস্টলি সিনথেটিক কম্পাউন্ডস। এই যে ওষুধগুলোর কথা এতক্ষণ বলা হলো, এই অধিকাংশই হচ্ছে সিনথেটিক কম্পাউন্ড, অর্থাৎ এগুলো ফ্যাক্টরিতে মানুষ তৈরি করে। But in earlier days, only herbal or natural medicines were used for treatment in both humans and animals. কিন্তু প্রাচীনকালে যখন এইসব সিনথেটিক ড্রাগ তৈরির ব্যবস্থা হয়নি, ছিল না, মানুষ জানতো না, তখন আমরা কি ব্যবহার করতাম, আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করতাম। গাছপালা বেটে, কারো সর্দি হয়েছে যে তুলসী পাতা মানে থেতো করে তার রস একটু মধু দিয়ে খাইয়ে দেওয়া হলো, আদা দিয়ে, সঙ্গে আদার রস 2-1 ফোঁটা, এই ধরনের মানে হার্বাল প্রোডাক্টস, ধর এগুলোই হচ্ছে ন্যাচারাল মেডিসিনস। এইগুলো ট্রিটমেন্টের জন্য, মানুষ প্রাণীদের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হতো। অ্যাকচুয়ালি দিজ ম্যাটেরিয়ালস ক্যান বি ফাউন্ড ইজিলি অ্যারাউন্ড আস। আমাদের চারপাশে, আমাদের পরিবেশে এইসব জিনিস পাওয়া যায়। দি অনলি থিং নিডেড ইজ দি নেসেসারি নলেজ অ্যাবাউট দেয়ার অ্যাপ্লিকেশন। শুধু দরকার হলো যে কোন, যেমন ধরো সর্দি করলে বাসক পাতা ছেঁচা যদি খাওয়া হয়, তাহলে সর্দি কমে আসে, এবং যাদের সর্দিজনিত একটু শ্বাসকষ্ট হয় তাদেরও সুবিধে হয়, আরাম বোধ হয়। তাহলে আমাদের জানতে হবে কোথায় সেই বাসক পাতা বা কোন ওষুধটা খেলে কাজ করবে, এই ধরনের নলেজটা দরকার। কিন্তু যারা অশিক্ষিত মানুষও, যারা আদিবাসী, যারা গরিব মানুষ, শিক্ষা হয়তো তাদের মানে প্রথাগত শিক্ষা, লেখাপড়া হয়তো তারা জানেন না, কিন্তু তারা যেহেতু প্রকৃতির খুব কাছাকাছি বাস করেন, তারা কিন্তু এই সমস্ত হার্বাল প্রোডাক্ট অনেকেই চেনেন এবং জানেন যে এটার ইউজ কী আছে। ইন আওয়ার ট্র্যাডিশনাল আয়ুর্বেদ, আমাদের যে মানে ঐতিহ্যগত যে আয়ুর্বেদ শাস্ত্র, সেখানে মেডিকেশনস প্রিপেয়ার্ড ফ্রম ভেরিয়াস প্ল্যান্টস আর ইউজ টু ট্রিট মেনি এলমেন্টস। এলমেন্টস মানে অসুস্থতা, মেডিকেশনস মানে মেডিসিনস, যে বিভিন্ন রকমের প্ল্যান্ট থেকে যে সমস্ত ওষুধ তৈরি করা হয়, সেগুলো বহু রোগ সারাতে ব্যবহার করা হয়। Why do we prepare different drugs to treat various diseases? নানা রোগ সারানোর জন্য কেন আমরা ওষুধ তৈরি করি? One of the reasons is the emergence of resistance in pathogens against old medicines. এর একটা কারণ হলো যে পুরনো ওষুধ
ব্যবহার করার ফলে যে সেই ওষুধটাকে প্রতিরোধ করার ক্ষমতা সম্পন্ন জীবাণু হয়ে যাচ্ছে। জীবাণুটা সেই ওষুধে মরছে না, ওই ওষুধটার ক্ষতিকারক প্রভাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখছে। রেজিস্ট্যান্ট ভ্যারাইটি তৈরি হয়ে যাচ্ছে। ইমার্জেন্স অফ রেজিস্ট্যান্স মানে রোগ প্রতিরোধ, ওষুধ প্রতিরোধী হয়ে যাচ্ছে তারা। প্যাথোজেন মানে যারা প্যাথোজেনেসিটি মানে রোগ সৃষ্টি করে। প্যাথোজেন কোনগুলো বলবো? সব মাইক্রোবস, যারা রোগ সৃষ্টি করে যেসব মাইক্রোবস তাদেরকে প্যাথোজেন্স বলা হয়। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ কি? দ্য লস অফ ইমিউনিটি ইন হিউম্যান বিংস অ্যান্ড চেঞ্জ ইন আওয়ার লাইফস্টাইল। আমাদের শরীরে ইমিউনিটি কমে যাচ্ছে, কারণ আমাদের জীবনযাত্রার ধরন বদলে যাচ্ছে। এই লকডাউনের সময় আমি তোমাদের অনেককে দেখছি যে মোটা হয়ে যাচ্ছ। কেন? মাঠে যাওয়ার চেষ্টা করছো না। যে ঠিক আছে, মাঠে একসঙ্গে খেলার না হয় অসুবিধে আছে এখন, তো মাঠের চারপাশে 2-4 পাক ঘুরে এলে তো হয়, ছুটে এলে। তাহলে কি হয় যে খানিকটা পরিশ্রম হলো, তাহলে শরীরের ইমিউনিটি তৈরি হবে। এই যে এত লোক কোভিড-19 ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে, তাদের যে কোভিড হচ্ছে, তো এই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে, তো তার মধ্যে কি সবারই রোগ হচ্ছে? কোভিড-19 রোগটা হচ্ছে? তা হচ্ছে না। যাদের ইমিউনিটি বেশি আছে তারা ওইটা প্রতিরোধ করছে, বুঝতেও পারছে না, তাদেরকে আমরা অ্যাসিমটোম্যাটিক বলছি। আর যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম বা যাদের কোমরবিডিটি আছে, হয়তো হাই ব্লাড সুগার আছে বা ব্রিদিং ট্রাবল আছে, অ্যাসমা আছে, কিডনির প্রবলেম আছে, এই ধরনের আর কি যাদের আছে, হার্টের রোগ আছে, তো তাদের ক্ষেত্রে এটা তো মারাত্মক সমস্যার সৃষ্টি করছে। আর যারা ভালো মানুষ কিন্তু এমনি আপাতত দেখতে সুস্থ, কিন্তু তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি নেই, তারাও কিন্তু ওই ভাইরাসটাকে প্রতিরোধ করতে পারছে না, তাদেরও কোভিড-19 হয়ে যাচ্ছে। ভাইরাস অনেকের শরীরে ঢুকে পড়ছে, কিন্তু রোগ সবার হচ্ছে না। কার হচ্ছে না? যার ইমিউনিটি আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তার হচ্ছে না, যার নেই তার হচ্ছে। তাহলে আমাদের লস অফ ইমিউনিটি হচ্ছে, ইমিউনিটি কমে যাচ্ছে আমাদের। কেন? ফর চেঞ্জ অফ আওয়ার লাইফস্টাইল। আমরা পরিশ্রম করছি না, আমরা জাঙ্ক ফুড বেশি খাচ্ছি, তেল ঘি দেওয়া মুখরোচক খাবার বেশি খাচ্ছি, একটানা বসে কাজ করছি। অনেকে অফিসে যেয়ে অনেকে একটানা বসে কাজ করছেন, শরীরে নড়াচড়া কম, ঘুম কম হচ্ছে অনেকের টেনশনের জন্যে। এই নানা কারণে লাইফস্টাইল বদলে যাওয়ার জন্যে আমাদের ইমিউনিটি কম হচ্ছে। সো প্রোডাকশন অফ মোর অ্যান্ড মোর নিউ মেডিসিনস হ্যাজ বিকাম এ নেসেসিটি। তাই নতুন নতুন ওষুধ তৈরি করতে আমরা বাধ্য হচ্ছি। It has become possible to develop new drugs through tireless research effort of scientists. অবিরাম প্রচেষ্টা করে বিজ্ঞানীরা নতুন নতুন ড্রাগ নিয়ে আসছেন। তোমরা ইতিমধ্যেই নিশ্চয়ই খবরের কাগজে, টিভিতে শুনেছো, দেখে থাকবে যে এই যে কোভিড-19 রোগটা, একে প্রতিরোধ করার জন্যেও ভ্যাকসিন, নানা দেশ ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছে। আমাদের দেশের বিজ্ঞানীরাও চেষ্টা করছেন, এবং সেই ভ্যাকসিনগুলো তৈরিও হয়ে গেছে, ট্রায়াল চলছে। মানে মানুষের শরীরে, সুস্থ মানুষের শরীরে সেই ভ্যাকসিনগুলো প্রয়োগ করা হচ্ছে, দিয়ে দেখা হচ্ছে তার শরীরে ইমিউনিটি ডেভেলপ করে কিনা, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে কিনা ওই ভাইরাসটার বিরুদ্ধে। যদি দেখা যায় যে ম্যাক্সিমাম লোকের, মোর দ্যান 90% লোকের শরীরে ওই ভ্যাকসিনটা প্রয়োগ করার ফলে তার করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারছে সে, তাহলে ওই ভ্যাকসিনটা তখন বাজারে চলে আসবে, তখন মানুষকে দেওয়া হবে। তো এই কিছুদিন আগেও তো আমরা দেখেছি, তোমরা নিশ্চয়ই মনে থাকবে তোমাদের, যে ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি দেওয়া হতো। এই মাইকে করে ঘোষণা হতো না যে অমুক দিন অমুক জায়গায় ওই প্রাথমিক স্কুলে সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত পোলিও ভ্যাকসিন খাওয়ানো হবে, আপনার শিশু সন্তানটিকে নিয়ে পোলিও ভ্যাকসিন অবশ্যই খাইয়ে যাবেন। এই ঘোষণা করতে আসতেন প্রচারকরা। তো এই যে পোলিও ভ্যাকসিন সারা বিশ্ব জুড়ে দেওয়া হয়েছিল, ওরাল পোলিও ভ্যাকসিন, তার ফলে সারা পৃথিবী থেকে পোলিও রোগ নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই রকমই আমরা যখন ছোট ছিলাম তখন
গুটি বসন্ত রোগ নিশ্চিহ্ন করার জন্যে সমস্ত মানুষকে পৃথিবীর তখন যারা জীবিত ছিলেন সমস্ত মানুষকে গুটি বসন্তের ভ্যাকসিন দেওয়া হয়েছিল, আমাকেও দেওয়া হয়েছিল। এবং তার ফলে গুটি বসন্তর ভাইরাসটা আর কোনো লোকের শরীরে টিকতে পারেনি, ফলে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। এইভাবেই নতুন নতুন গবেষণায় নতুন নতুন ওষুধও তৈরি হচ্ছে, কিন্তু রোগ হলে ওষুধ নেবো নিয়ে ভালো হবো এটা তো কাজের কথা নয়। আমি যাতে রোগ না হয় সেই জন্য শরীরে ইমিউনিটি তৈরি করব, আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলব, পরিশ্রম করব, ব্যায়াম করব, যোগ ব্যায়াম করব, সুস্বাদু খাবারের দিকে না তাকিয়ে যেটা পুষ্টিকর খাবার সেগুলো খাবো। এবং মানে অন্তত তোমাদের বয়সে অন্তত ডেলি 7 ঘন্টা ঘুমোতে হবে। এবং পরিশ্রম আর বিশ্রামের মধ্যে একটা অনুপাত থাকবে। কেউ হয় 10-12 ঘন্টা ঘুমিয়ে নিলে এটাও ঠিক নয়, আবার কেউ 5 ঘন্টা ঘুমোচ্ছে সেটাও ঠিক না। বাড়িতে অনেক রাত্রে শোয়া অভ্যাস, তার ফলে আবার সকালবেলায় মানুষজনের কলকলানিতে আবার সব ঘুম ভেঙে যাচ্ছে বা ঘুম পাতলা হয়ে যাচ্ছে, এগুলো ভালো না, এতে ইমিউনিটি কমে যায় আস্তে আস্তে। যাই হোক, আমাদের লাইফস্টাইল পরিবর্তনের জন্য ইমিউনিটি আমাদের কমছে, নানা রকমের কীটনাশক ব্যবহার করছি, সেই সবের প্রভাবে আমাদের শরীরে ইমিউনিটি কমছে, নানা রোগ সৃষ্টি হচ্ছে। এইগুলোই আজকের আলোচ্য ছিল।